আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে। সেই অদ্ভুত ঘটনাটা নিয়ে আজকের এই আয়োজন। নোয়াখালীতে এক অদ্ভুত এই কাণ্ড। অটোরিকশায় মাইক বেঁধে জয় বাংলা স্লোগান এবং তারপর যুবককে পিটুনি। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, বিএনপি ইভেন জামাতের মতন ছোট সংগঠনকেও, যেখানে আওয়ামী লীগ তার সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত শক্তি ব্যবহার করে নিঃশেষ করতে পারেনি। একটা সময় তো এমন হয়ে গেছিল যে নাই, কোথাও নাই, বিএনপি নাই, বিএনপির নেতৃত্বের সংকট, বেগম খালেদা জিয়া অসুস্থ, জেলে, তারেক রহমান দেশের বাইরে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাস্তায় নামতে পারেন না। মানে অনেকে তো বলতো যে বিএনপি আসলে কি মহা সংকটে পড়ে গেছে কিনা, কে বাঁচাবে বিএনপিকে। জামাত ইসলামী দেখলেই ধরে, পুলিশ ধরে, ছাত্রলীগ ধরে, ধরে হয় পুলিশ জেলে ভরে, আর নাহলে ছাত্রলীগ পিটায়। এবং সেই সবের মধ্যে দিয়ে জামাত এবং বিএনপি দুই দলই সাংঘাতিক পরিক্রমের সাথে ফিরে এসছে। মানে এটাকে বলা যায় যে এই অর্থে মহা সমারোহে যাক ফিরে আসা বলে, সেই ফিরে আসাটা ফিরে এসছে বিএনপি এবং জামাত ইসলামী। তাহলে যেই দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ সৃষ্টি, শুধু তাই নয়, সৃষ্টির আগে থেকে 52 ভাষা আন্দোলন, আমার মুখের ভাষা যেই দলের নেতৃত্বে সংগঠিত হয়ে এই পৃথিবীতে টিকে গেছে, যেই দল 69-এর মতন সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, যেই দল এরশাদ বিরোধী আন্দোলনে ছিল, যে দল একা বিরোধী দলের থেকে জামাত বিএনপির শক্তিকে পরাস্ত করেছে, সেই দল ভ্যানিশ হয়ে যাবে। এটা বিএনপি জামাত কেন বোঝে না? এটা কেন তাদের বোঝে আসে না যে এইভাবে শক্তি দিয়ে চাপায় রাখলে পরে পূর্ণোদ্যমে নতুন শক্তি নিয়ে আসে তারা নিজেরাই যেখানে প্রমাণ। সেই সময় এই বাংলাদেশে ইন্টারেস্টিং ঘটনাটা এরকম, ধরেন সব বিএনপি ময়, সারা দেশ বিএনপি ময়, জামাত ময়, ফ্রিডম পার্টি ময়, এর মধ্যে কোথাও যেন ফুস করে একটা করে আওয়ামী লীগ বের হয়ে যায়, একটা করে যুবলীগ বের হয়ে যায়, একটা করে ছাত্রলীগ বের হয়ে যায়, এবং ভর ময়দানে কোনো কথা নাই, বার্তা নাই, স্লোগান বেজে উঠতেছে কি শেখ হাসিনা আসবে, বীরের বেশে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা অদ্ভুত এরকম একটা কাণ্ড ঘটেছে, সেই কাণ্ডটাই আমি আপনাদেরকে একটু বলতে চাই। ইন্টারেস্টিং এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীতে। নোয়াখালীতে এক অদ্ভুত এই কাণ্ড। অটোরিকশায় মাইক বেঁধে জয় বাংলা স্লোগান এবং তারপর যুবককে পিটুনি। আচ্ছা, কি হয়েছে সেটা? নোয়াখালী জেলা শহর মাইজদিতে অটোরিকশায় মাইক বেঁধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে স্লোগান দেওয়ার সময় এক যুবককে পিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের খায়া কাজ নাই, আমি জানি না পত্রিকার রিপোর্ট কি বলছে। এটা স্থানীয় বাসিন্দার জায়গায় বোধহয় বিএনপি বা জামাত অথবা এনসিপি নামক ফ্রিডম পার্টি, এটা হইলে ভালো হইতো। আচ্ছা, এ সময় প্রচারে ব্যবহৃত দুটি মাইক অটোরিকশা থেকে খুলে নেন তা, এছাড়া কেড়ে নেওয়া হয় একটি অ্যাম্পলিফায়ার। সোমবার সকাল 10:30টার দিকে শহরের টাউন হল মোড়ের দক্ষিণে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আচ্ছা, ঘটনাটা কেমন ঘটেছে? যে প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছে যে সিএনজি চালিত অটোরিকশাটির উপরে মাইক দুটি বাঁধা ছিল। ভেতরে বসে ওই একজন যুবকই মাইকে স্লোগান দিতে থাকে। শহরের পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যেতে যেতে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি স্লোগান দেন তিনি। আমি জানি না ভেতরে হঠাৎ কি জয় বাংলা জাগ্রত হলো ভদ্রলোকের সাত সকালে অটোরিকশার উপরে মাইক বাঁধা তিনি এই শেখ হাসিনা আসবে, কি শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানে একটু কি যেন অসামঞ্জস্য লাগছে ঘটনাটার মধ্যে। স্লোগান দিতে দিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে আসেন ওই যুবক। সেখানে অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়ে স্লোগান দেন তিনি। এর চেয়ে বীর সাহসী মানুষ এই বিরূপ বাংলাদেশে এটা কিভাবে সম্ভব হলো আমি জানি না। তবে এ সময় স্থানীয় কিছু বাসিন্দা তেড়ে এলে অটোরিকশায় উঠে যান। পরে ওই বাসিন্দারা অটোরিকশা থেকে তাকে টেনে হিসড়ে নামিয়ে মারধর করে। অটোরিকশা চালককেও চড়-থাপ্পড় দেন তারা। এরপর মাইক ও অ্যাম্পলিফায়ার কেড়ে নিয়ে ওই যুবক ও অটোরিকশা চালককে ছেড়ে দেওয়া হয়। খুবই সুবোধ কাজ নিশ্চয়ই ভেতরে একটু আবেগ নাড়া দিয়ে উঠেছে।
খবর পেয়ে মানবিকতা কাজ করেছে, খবর পেয়ে পুলিশ এসে, এবার দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টর কেম, পুলিশ ঘটনার পরে আইসা মাইক ও এমপ্লিফায়ার জব্দ করে। আচ্ছা, এবার ওসি সাহেব, সুদারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তিনি বলছেন যে ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি, তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে প্রচারণায় ব্যবহৃত মাইক্রো অ্যাম্পলিফায়ার জব্দ করে। আমি বিষয়টা, এই নিউজটা পড়ছিলাম আর আমি হাসছিলাম যে এই লোকের মাথায় কি চাপলো এবং এতে করে আওয়ামী লীগেরই কি মাহাত্ম আসলো বা আওয়ামী লীগের কি লাভ হলো লস হলো আমি জানি না। মাঝখান দিয়ে বেচারা নিজে মায়ের ধর খাইলেন এবং এই মাইকলার কাছ থেকে, মাইকলারও কি বুঝে যে মাইক ভাড়া নিছেন, মাইকলার মাঝখানে মাইক গোড়াও গেল, অ্যাম্পলিফায়ার গেল। এই ঘটনাটা খুব বিচ্ছিন্ন ঘটনা হলো। আমার কাছে মনে হয় কি জানেন, ওই যে শুরুতে বললাম না যে জোর করে, যে কথা বলে না, গানের লাইন আছে না, জোর করে মন হরণ করো না। এখন মানুষের মনের মধ্যে যা আছে, এই যে মাঝে মধ্যে 15ই আগস্টে দেখা যায় না বা 7ই মার্চে, এত নিরাপত্তা, এত জাল, নিরাপত্তার জাল, সবকিছুর মধ্যে একজন রিক্সা চালক, একজন স্কুল চালক, একজন গৃহিণী বাচ্চা নিয়ে স্মৃতিসৌধে দিয়ে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এগুলো আসলে যে বলে না যে আপনি শরীরে আঘাত করতে পারবেন কিন্তু কোনো চেতনাকে আপনি গুলি করেও শেষ করতে পারবেন না। বাংলাদেশের সবচেয়ে গভীর এবং সবচেয়ে বড় এবং 1 নম্বর কিংবা বলতে পারেন কেবলমাত্র সমস্যা, সে সমস্যাটা নিয়ে কিন্তু কোথাও কোনো আলোচনা নাই। কত ধরনের আলোচনা হচ্ছে, টক শো হচ্ছে, ইউটিউব হচ্ছে, কিন্তু যে সমস্যার কারণে বাংলাদেশ উঠতে পারছে না সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি না। সেই সমস্যাটা হলো বাংলাদেশের মূলধারা এবং স্বাধীনতা বিরোধী এই যে বিভাজনটা, অর্থাৎ আমরা যেটা বলি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই বিভাজনটা বাংলাদেশে আছে বলেই, অর্থাৎ বাংলাদেশ 2 ভাগে বিভক্ত বলে বাংলাদেশে বিদেশিরা এতটা সুযোগ পায়। সেটা ভারতীয়দের বলুন, সেটা চাইনিজদের কথা বলুন, সেটা আমেরিকানদের কথা বলুন, এমনকি পাকিস্তানিদের কথা বলুন, বা অন্য কারো, ইদানিং তুরস্কের কথা বলা হয়। এই এতগুলো বিদেশি শক্তি বাংলাদেশে এসে ঘাঁটি গাড়তে পারে, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করতে পারে, এবং তারা যদি এক পক্ষকে সাথে নেয় অন্য পক্ষ সাধারণত পরাজিত হয়, যেটা আমরা সুস্পষ্টভাবে 2024 সালে জঙ্গি উত্থানকালে আমরা দেখতে পেলাম। সেখানে কি হলো, মার্কিনীরা এবং সাথে অন্যান্যদের কথাও বলা হয়, এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষে গেল, অথবা মুক্তিযুদ্ধ বিরোধী, জঙ্গি, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী শ্রেণী যে ষড়যন্ত্র করলো, সেই ষড়যন্ত্রে অর্থ করি এবং সবকিছু তারা কিন্তু ওইখান থেকে পেল, এবং তাদের সবার স্বার্থ এক হয়ে গেল। মার্কিনীদের স্বার্থ ছিল যে মার্কিনীরা বাংলাদেশে ঘাঁটি করবে, মৌলবাদীদের স্বার্থ ছিল মৌলবাদী স্বাধীনতা বিরোধীরা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিবে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিবে এবং শেখ হাসিনাকে পরাজিত করবে, যেটা তারা 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে করেছিল। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার উদ্দেশ্য কি ছিল? এই বাংলাদেশটাকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে থাকা, এই বাংলাদেশটাকে রক্ষা করা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করা, বাংলাদেশের গরিব মেহনতি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করা। এই তো এই বিভাজন আপনাকে বুঝতে হবে যে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশে কি চায়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে কি চায়। আমরা এই বিভাজনের আমরা প্রথমে একটু চেতনাগত পার্থক্যটা দেখি। চেতনা হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মূলত 1972-এর সংবিধানের কথা বলে, অর্থাৎ বাংলাদেশ একটা আধুনিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে। আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির একটাই কথা, যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক, একটা পাকিস্তানপন্থী একটা রাষ্ট্র হবে, যেখানে ধর্ম প্রাধান্য বিস্তার করবে। অর্থাৎ বিএনপির যদি হয় সেটা হলো ধর্ম প্রাধান্য বিস্তার করবে, আর জামাত এবং হেফাজত যদি হয় তাহলে সেটা আফগানিস্তানের মতো একটা
কট্টর মৌলবাদী রাষ্ট্র হবে। অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় থাকে রাষ্ট্রটা হবে পাকিস্তানের মতো, আর জামাত এবং হেফাজত ক্ষমতায় থাকলে রাষ্ট্রটা হবে আফগানিস্তানের মতো। আর আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকি রাষ্ট্রটা হবে ভারতের মতো, রাষ্ট্রটা হবে পশ্চিম ইউরোপের যে কোনো রাষ্ট্রের মতো, সেটা ব্রিটেনের মতো বলতে পারেন, সেটা আপনি তারপরে জার্মানির মতো বলতে পারেন, অথবা জাপানের মতো বলতে পারেন, এমনকি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো বলতে পারেন। কিন্তু মুসলমানদের মধ্যে অন্য কোনো দেশ নাই যেটা গণতান্ত্রিক পথে এত দূর এগিয়েছে। তাহলে দেখুন, এই বিভাজন, এইটাকে আপনারা যদি গুরুত্ব না দেন, সমাজ যদি এটাকে গুরুত্ব না দেয়, অর্থাৎ এই বিভাজন যতদিন বাংলাদেশে থাকবে ততদিন কিন্তু আপনার বিদেশিরা, যে কোনো বিদেশি চাইলেই কিন্তু সেখানে যে কোনো একটা পক্ষের সাথে যদি যোগ দেয় এবং যদি স্বাধীনতা বিরোধীরা যে ধরনের মিথ্যা আপনার প্রপাগান্ডা চড়াতে পারে এবং ছড়াতে পারে, সেটা যদি করা যায় তাহলে কিন্তু ওই বিদেশি শক্তি এবং ওই পক্ষটা মিলে কিন্তু তারা জিতে যায়। আমি যেটা বলবো যে এক কথায়, সেটা হলো বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের এই যে দুইটা অবস্থান, এটা আমরা সবাই জানি এই অবস্থানটা আছে, কিন্তু আমরা যেটা বুঝি না যে কোন পক্ষটা বেটার বাংলাদেশের জন্য, সেটা বোঝার জন্য আসলে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। দেখুন, বাংলাদেশ এখন কথা হলো যে এখন তো মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ, অর্থাৎ 2024 সালের জঙ্গি কোয়ালিশন, এই পক্ষটা ক্ষমতায় আছে। প্রথমে ইউনূস ছিল, জামাত হেফাজত ছিল, পরবর্তীতে জামাত হেফাজত সবাই মিলে, ইউনূসও এখনো পরোক্ষভাবে আছে, এবং বিএনপি ভ্যানগার্ড হিসাবে বা সামনের সারিতে আছে। এই তো, তাহলে এখন কথা হলো যে একটা তর্কের খাতিরে এই প্রশ্নটা আপনি করতেই পারেন, যেহেতু বিভাজনটার কারণে বিদেশিরা এখানে প্রভাব বিস্তার করতে পারে এবং এই প্রভাব অত্যন্ত ক্ষতিকর, তাহলে এই বিভাজনটা আমরা সারিয়ে ফেলি। এটা দুইভাবে সারাতে হতে পারে, হয় মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেটাকে বলছি, আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিও বললেন না, আপনি এই 24-এর জঙ্গি কোয়ালিশনে যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিরোধী ছিল তাদেরকে যদি বাংলাদেশ ছেড়ে দেন এবং আওয়ামী লীগকে যদি নির্মূল করে ফেলেন, তাহলে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বা 72-এর সংবিধানের পক্ষে যারা আছে তাদের যদি নির্মূল করে ফেলেন, বা তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি শূন্য করে ফেলেন, তাহলে তো আর বিদেশিরা এখানে প্রভাব করতে পারবে না, কারণ পুরো রাষ্ট্রটা হয়ে যাবে 24-এর জঙ্গি কোয়ালিশন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যারা এই জঙ্গি উত্থানে বিজয় লাভ করেছে তাদের। আবার আপনি বলতে পারেন যে এটাও হইতে পারে আবার বিপরীত। আমি জাস্ট তর্কের জন্য, বোঝার জন্য বলছি যে রাষ্ট্রটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে গেল এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেটা আছে, অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশনে যারা আছে, এদের সবার রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা আমরা শূন্য করে দিলাম। তাহলে কিন্তু যদি এটা সফলভাবে করা যায়, তাহলে কিন্তু এই রাষ্ট্রে বিদেশিদের প্রভাব কমবে। আবার যদি এটাও করা যায় যে 24-এর জঙ্গি কোয়ালিশনের ওরা যদি বিজয়ী হয় এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি তার রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা শূন্য হয়ে যায় এবং তাদের আর সমাজে কোনো প্রভাব না থাকে, তাহলেও কিন্তু বিদেশিদের প্রভাব অন্তত তত্ত্বগতভাবে বলা যায় যে কমে আসবে। আমি যে তর্কটা তুলছি সেটা হলো, বাংলাদেশে এই যে মুক্তিযুদ্ধের পক্ষের বিভাজন, অর্থাৎ স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে বলুন, কিংবা আপনি মানে এই বিভাজনটা, এটা সবাই বোঝেন। আমি যেহেতু স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে কথা বলছি, সেইটাকে আমি বড় করে দেখাচ্ছি না এই মুহূর্তে। আমি শুধু বিভাজনের কারণে যে স্বাধীনতা, বিদেশিরা এই দেশে এসে সব ধরনের প্রভাব বিস্তার করতে পারে, রাষ্ট্র ক্রয় করতে পারে, এইটা সারানো যায় শুধু এক পক্ষকে পরাজিত করে। এবং তর্কের খাতিরে আমরা ধরে নিতে পারি এইটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি ভ্যানিশড হয়ে যায়, অর্থাৎ তারা যদি ধ্বংস হয়ে যায় এবং 24-এর জঙ্গি কোয়ালিশন যদি এই রাষ্ট্রের একমাত্র শক্তি হিসাবে দাঁড়ায়, তাহলেও বিদেশিদের প্রভাব কমবে, অর্থাৎ আপনি কমাতে পারবেন চাইলে। অথবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি এখানে প্রিভেল করে, অর্থাৎ তারাই যদি ডমিন্যান্ট হয় এবং স্বাধীনতা বিরোধী যারা 24-এর জঙ্গি কোয়ালিশনে যোগ দিয়েছিল তারা যদি রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শূন্য হয়ে যায়, তাহলেও বিদেশিরা এখন যে রকম প্রভাব বিস্তার করতে পারে সেই রকম প্রভাব বিস্তার করতে পারবে না।
এটা যদি আপনি বুঝে থাকেন, এতটুকুন বুঝে যদি থাকেন যে এই বিভাজনটার কারণেই বিদেশিরা এই রাষ্ট্রের মধ্যে এত প্রভাব বিস্তার করতে পারে, চাইলে ওরা $29 মিলিয়ন খরচ করতে পারে, যে কোনো একটা পক্ষে চলে যেতে পারে এবং এবং একটা সরকারকে ফেলে দিতে পারে, তাহলে এই বিভাজনটা তো আমাদের বিভাজনটাকে আপনার শূন্য করতে হবে, অর্থাৎ এই বিভাজন রাখা যাবে না। এই পক্ষে বোধহয় আপনি বা আপনারা যারা শুনছেন তারা মত দিবেন। এখন প্রশ্ন হলো যে আপনি বা আমি বা রাষ্ট্রটা কোন পক্ষে যাবে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে না মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকবে। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি এবং এই কথা যতদিন বাংলাদেশের মানুষ না বুঝবে ততদিন আমাদের সবাইকে এই তর্কটা তুলে যেতেই হবে। দেখুন, মুক্তিযুদ্ধের পক্ষ মানে হলো ৭২-এর সংবিধান। ৭২-এর সংবিধান মানে হলো যে একটা আধুনিক, অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন। আর বিএনপি, জামাত, যারা ২৪-এর জঙ্গি কোয়ালিশন, তাদের স্বপ্নটা হলো কখনো আধা ধর্মীয়, কারো মতে আধা ধর্মীয়, কারো মতে পূর্ণ ধর্মীয় একটা ইসলামিক মূল্যবোধ সম্পন্ন ইসলামিক ধর্মীয় রাষ্ট্র কায়েম করা। এটা বিএনপির যেসব বুদ্ধিজীবী, তারা বিশেষ করে একটা ছেলে আছে বিএনপির বুদ্ধিজীবীদের মধ্যে, আমি যাকে মনে করি যে তর্ক এবং যুক্তি তোলার ক্ষেত্রে সে কিন্তু বিএনপির এখন ১ নম্বর বুদ্ধিজীবী। বিএনপির যত বুদ্ধিজীবী আছে কেউ কিন্তু তার সাথে তর্ক করে পারবে না। সেই ছেলেটার নাম হলো রেজাউল করিম রনি। আমি ভেবেছিলাম এটা ফাহাম আব্দুস সালাম নামে একটা ছেলে এটা ভালো, কিন্তু দেখলাম যে ওই ছেলেটা আসলে কথা বুঝিয়ে বলতে পারে না, গালিগালাজ করে, যেটা মির্জা ফখরুলের জামাই। কিন্তু এই যে একটা ছেলে, তাকে আবার অনেকে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে যারা কথা টথা বলে, আমাদের মূলধারার সমর্থক কিছু ছেলে পেলে, এই রনি ছেলেটার বলে যে ও ইন্টারমিডিয়েট পাশ করেনি, এটা সেটা। কিন্তু আমার মনে হয় ওর কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে। ও কিন্তু খুব সুন্দরভাবে বিএনপিকে, এখন সে বিএনপি সমর্থক একেবারে খোলামেলা ভাবে, এবং বিএনপি কি ধরনের রাষ্ট্র গঠন করতে চায় বিএনপির প্রতিনিধিত্বটা সে করে, এবং সে কিন্তু এটা খুব ভালোভাবে বুঝিয়ে বলতে পারে। এবং যে কোনো জঙ্গি মতবাদ নিয়ে আপনি যখন একটা বুদ্ধিবৃত্তিক তর্ক করবেন বা একটা যুক্তি খাড়া করবেন, তার মধ্যে যতটুকু অন্তঃসার শূন্যতা আছে, এই ছেলের যুক্তির মধ্যে ততটুকু অন্তঃসার শূন্যতা আছে। কিন্তু কথা হলো যে সে যুক্তি দিয়ে কথাগুলো বুঝিয়ে বলতে পারে, যেটা আর কেউ পারে না। তাই বিএনপির পক্ষে আপনি সলিমুল্লাহ খানকে নিতে পারেন, আপনি বিএনপির পক্ষে ফরহাদ মজারকে নিতে পারেন, ফরহাদ মজার আবার জামাতের পক্ষে হতে পারে। যাদের যাদের আপনি বুদ্ধিজীবী বলবেন বা যারা যারা এই লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে, টকশো করতে পারে, এদের মধ্যে কেউ কিন্তু রনির মতো এত সুন্দর করে এই আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাটাকে, এটাকে একটা গণতান্ত্রিক আবহে নিয়ে এসে এটাকে একটা যুক্তির মতো করে উপস্থাপন করা রনির মতো আর কিন্তু কেউ করতে পারে না। সেটা গেল একটা। আরেকটা হলো যে আমাদের বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এইরকম রনির মতো কোনো ভয়েস আমরা দেখি না। আমাদের যারা ছিলেন তাদের অনেকে দেশ থেকে বিতাড়িত ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে। কিন্তু আমার মূল প্রশ্নটা কে এখানে ভালো তর্ক তুলতে পারে সেটা না। আমি মূল প্রশ্নটা ওটাই যে আমরা কোন পক্ষটা নিব, সাধারণ জনগণ কোন পক্ষটা নিবে। সাধারণ জনগণ কোন পক্ষ নিবে সেটা কিন্তু আপনি শুধু এখন একভাবে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন। আর মানে আদর্শ বুঝিয়ে বাংলাদেশে এখন আর সুযোগ নাই। কেন যাই? কারণ হলো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমরা আমাদের তর্কগুলো সুন্দর করে যুক্তি আকারে মানুষের সামনে আমরা যেহেতু তুলে ধরতে ব্যর্থ হয়েছি, যে ব্যর্থ হওয়ার কারণে যে জায়গাটা আপনার ওই যে আহমদুল্লাহ, কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, আমির হামজা কিংবা একেবারে আরো যত মৌলবী আছে, এরা সবাই দখল করে ফেলছে। মানুষ শুধু ওয়াজ মাহফিল শুনে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের যে আমাদের যে একটা সার্বজনীন আদর্শ ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র, সেই আদর্শ বোঝানোর মতো বাংলাদেশে এখন আমাদের আসলে সক্ষমতাটা অনেক কমে গেছে। বরঞ্চ যে রেজাউল করিম রনি বা এই বিএনপি পন্থী বা জামাতপন্থী বুদ্ধিজীবীরা যেই তর্ক তুলেছিল যে ভারতের কাছে দেশ বিক্রি এবং বাংলাদেশের
মুক্তি মানেই ওদের কাছে, রনির কাছেও শুনুন, ফরহাদ মজহারের কাছে শুনুন, কিংবা সলিমুল্লাহ খানের কাছে শুনুন, বা এদের যত বুদ্ধিজীবী আছে সে ফাহাম আব্দুল সালামের কাছে শুনুন, কিংবা এমনকি এদের মধ্যে সবচেয়ে বাকচতুর এবং ইউটিউবে সবচেয়ে শক্তিশালী কণ্ঠ যে পিনাকির কাছে শুনুন, তাদের কিন্তু একটাই যুক্তি যে বাংলাদেশের সব সমস্যার মূল কেন্দ্র হলো ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতের কাছে বাংলাদেশ বিক্রি শেখ হাসিনা কর্তৃক। এটা হলো বাংলাদেশের সব সমস্যার মূল 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 মানে মূল সমস্যা। আর আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা বলছি যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো আপনার এই 2024-এর জঙ্গি কোয়ালিশন, স্বাধীনতা বিরোধী শক্তি, মৌলবাদী শক্তি, যারা বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের নামে মানুষের মগজ ধোলাই করে, মানুষের কান বিষিয়ে দিয়ে এইটাকে একটা আধা ধর্মীয় বা পূর্ণ ধর্মীয় রাষ্ট্র করতে চায়। আদর্শ কিরকম? বিএনপি করলে এটা পাকিস্তান হবে, আর জামাত করলে সেটা আফগানিস্তান হবে। এই এখন একজন সাধারণ মানুষ হিসাবে আপনি এই তর্ক পছন্দ করেন? আমি জানি অনেক শিক্ষিত মানুষ, আপনার 5টা PhD আছে, 3টা, আপনি বড় রাষ্ট্রদূত ছিলেন, আপনি বহু কিছু ছিলেন, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার মাথায় এখন আর এই তর্ক ঢুকে না। কারণ এই আপনি যাই থাকুন, আপনার মাথা কিন্তু মগজ ধোলাইকৃত হয়ে গেছে এই স্বাধীনতা বিরোধী বুদ্ধিজীবীদের দ্বারা। একদিকে তরুণ এবং অত্যন্ত প্রখর যুক্তি সম্পন্ন রেজাউল করিম রনি, একদিক থেকে ধান্দাবাজ আপনার সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার এরা, এবং তার সাথে জামাতের বুদ্ধিজীবী যেমন আমির হামজা, তারপরে আপনার মুফতি কাজী ইব্রাহিম, মুফতি আহমদুল্লাহ, এই সব বুদ্ধিজীবীরা বাংলাদেশের মানুষের মগজ এখন দখল করে রেখেছে। আর মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু দেখুন অন্তত বুদ্ধিবৃত্তিক ভাবে তর্ক তুলতে পারে এমন খুব বেশি মানুষ কিন্তু আমরা দেখি না। যা হোক, তারপরেও আপনি একজন সাধারণ মানুষ, আপনি এই তর্কে যেতে চান না, তাহলে আপনি কোন পক্ষে নিবেন? আমাদের মূল তর্কটা ছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের যে বিভাজন, এই বিভাজনের কারণে বিদেশিরা এখানে এসে প্রভাব বিস্তার করতে পারে। এই বিভাজন যদি না থাকে তাহলে বাংলাদেশে বিদেশিদের প্রভাব বিস্তার করার সুযোগ অনেক কমে আসবে। আমরা যেটাকে বলি যে ভূ রাজনৈতিক, যে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক ভাবে বাংলাদেশকে যে প্রভাবিত করতে চায় বিদেশিরা, সেই চেষ্টাটা তাদের অনেক কমে আসবে, বা চেষ্টার সাফল্য অনেক কমে আসবে যদি বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের শক্তিতে বিভাজিত না থাকে। অর্থাৎ বিপক্ষের শক্তি বা পক্ষের শক্তি যে কোনো একটা শক্তি যদি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়, যেটা এখন পর্যন্ত হয় নাই বাংলাদেশে 55 বছর বয়সেও। তর্কটা আমি বেশি দূর নিব না, এটা নিয়ে আমাদের অনেক কথা বলতে হবে, অনেকবার আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষকে এটা বোঝাতে হবে। কিন্তু যেই জায়গায় এসে আপনি এখন পক্ষটা ঠিক করবেন সেটা হলো, দেখুন বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন, সাধারণ মানুষের যে ভাগ্য বদল, এইটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া আর কেউ করতে পারে না। এটা শেখ হাসিনা 16 বছরে কিন্তু আপনার প্রমাণ করে দিয়েছে। শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়েছেন, ইউনূস এসেছে, আপনার একেবারে একটা ডাকাত যেভাবে একটা ঘরে পড়লে সব কিছু লুটপাট করে, ইউনূস এইভাবে 10 হাতে লুটপাট করেছে এবং নগদ লুটপাট করে ওর আরো খায়স হয়েছে, ও প্রচুর ঋণ করেছে, সেখান থেকে লুটপাট করেছে। এই হলো মুক্তিযুদ্ধের বিরোধী যে মৌলবাদী স্বাধীনতা বিরোধী শক্তি আছে, এদের রাষ্ট্র ক্ষমতা উন্নয়নের আপনার এদের শক্তি। এবং সাথে যাওয়ার আগে, আবার ইলেকশনের আগে দেশটাকে আমেরিকানদের কাছে কিন্তু ইউনূস বিক্রি করে দিয়ে চলে গেছে। যে দেশ বিক্রির কথা বলে শেখ হাসিনা সরকারকে হটানো